ভাইয়া ভাবির বিয়ের ৩ বছর পর ভাইয়া ঠিক করলো এবার তাদের বেবি নেয়ার সময় হয়েছে। বাবা মাও চায় এবার ঘরে নাতি নাতনি নিয়ে আসুক, কিন্তু সমস্যা হচ্ছে ভাবিকে নিয়ে। যখনই ভাইয়া বেবির কথা বলে তখনই ভাবি রেগে যায়, ভাবি বাচ্চা নিতে চায় না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি রিমা। আজ আপনাদের একটি খুব সুন্দর ভালোবাসার গল্প শোনাতে চলেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এতদিন আমরা ভাবতাম ওরা হয়তো এই ৩ বছর নিজেদের সময় দিয়েছে, দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্যই হয়তো এত বছর বেবির প্ল্যানিং করেনি। কিন্তু এখন ব্যাপারটা সবার সামনে চলে এসেছে। রোজি ভাইয়ার সাথে ভাবির ঝগড়া হয় এটা নিয়ে। ভাবি কেন বাচ্চা নিতে চায় না সেই ব্যাপারটাও পরিষ্কার নয়, অথচ পাশের ফ্ল্যাটের বাচ্চাগুলোকে দেখলে সে কি আদর করে কাছে টেনে নেয়। ভাবি তো বাচ্চা অপছন্দ করে, তেমনটাও নয়। তাহলে সমস্যাটা কোথায়? আজও ভাইয়ার সাথে ভাবির প্রচণ্ড ঝগড়া হয়েছে। কিছু না খেয়েই ভাইয়া অফিসে চলে গেল, আর ভাবি চলে গেল তার খালার বাড়ি। বাবা মায়ের কাছে না গিয়ে খালার কাছে কেন গেল? কারণ ভাবি ছোট থেকে খালার কাছে মানুষ হয়েছে, তারাই ভাবিকে দেখে শুনে বিয়ে দিয়েছে। এখন যদি কেউ আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারে যে ভাবি কেন মা হতে চায় না, তাহলে সেটা একমাত্র ভাবির জুলি খালাই পারবে। আমি আর ভাইয়া গেলাম ভাবিকে আনতে আর জুলি খালার সাথে কথা বলতে। জুলি খালা বলল, তোমরা তো জানোই রানীর বাবা মা মারা গেছেন। ছোট থেকেই ও অনেক মানসিক অশান্তির মধ্যে দিয়ে গেছে। দুলা ভাই আর আপা যখন আমাদের সবাইকে বাণীর আসার খবরটা দিয়েছিল, তখন থেকেই আমরা সবাই ভীষণ খুশি ছিলাম। বাণীর দাদা দাদু তাদের অনাগত নাতি নাতনির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আপার তখন ভরা মাস। ওর শ্বশুর শাশুড়ি চেয়েছিলেন এই সময় তাদের বউ তাদের বাড়িতেই থাকবে। ডেলিভারির ডেট খুব কাছেই ছিল। এমন সময় একদিন সকালে আমাদের বাড়ি থেকে আপার কাছে বাবার মৃত্যুর খবর দেয়। হঠাৎ স্ট্রোক করেই মারা গেল বাবা। দুলাভাই আপাকে নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে, কিন্তু বাবাকে সেই শেষ দেখাটাও দেখতে পারিনি। আপা নিজেরাই লাশ হয়ে ফিরে এসেছে। রাস্তায় অ্যাক্সিডেন্টের পথেই দুলাভাই মারা যান। আপাকে হাসপাতালে নেওয়া হয়। বাণীকে বাঁচানো গেলেও আপাকে আমরা বাঁচাতে পারিনি। একই দিনে ৩টে মৃত্যু। তার কয়েকদিন পর বাণীর দাদার হার্ট অ্যাটাক হয়। ছেলে আর ছেলের বউয়ের শোকে তিনিও সবাইকে ছেড়ে চলে যান। বাণীকে ওর দাদি সহ্য করতে পারতেন না, সারাক্ষণ ডাইনি অপয় বলে গালাগালি করতেন। উনি ভাবতেন বাণী অপয় ছিল, তাই ওর আসার সাথে সাথে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এটা তো সত্যি নয়, বলো? জন্ম মৃত্যু সে কি আমাদের কারো হাতে আছে? এসব যিনি ঠিক করে রেখেছেন তার ইশারাতেই তো সব হয়েছে। কিন্তু ছোট থেকেই বাণীকে এই অপবাদ নিয়ে বাঁচতে হয়েছে। অপয়া অলক্ষিত মানিয়ে বড় হয়েছে মেয়েটা। ও যখন ক্লাস 5-এ উঠল, তখন ও বাড়ির সবাই ওকে আমাদের কাছে পাঠিয়ে দিল বরাবরের মতো। পাড়া প্রতিবেশীরাও কথা শোনাতে ছাড়তো না। একটা শুভ কাজে গেলেও সেখান থেকে ওকে সরিয়ে দেওয়া হতো, এই বলে যে ও আসার আগে ওর বাবা মাকে খেয়ে এসেছে। ওর জন্ম হওয়ার সময় এবং পরে 4-4 জন মানুষের মৃত্যু হয়েছে। ও অলক্ষী, অপয়া, এভাবে ওকে সবাই তিরস্কার করত। মেয়েটা ধীরে ধীরে একটা ট্রমার মধ্যে চলে যায়। অনেক কষ্ট করে ওকে বিয়ের জন্য রাজি করিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই এই ট্রমাটা থেকে বের করতে পারছি না। আমি আর ভাইয়ার সমস্ত শোনার পর একদম থমকে গেলাম। ভাবিকে অনেক ডক্টর দেখানো হলো, কিন্তু কিছুতেই তার এই ভয় কাটানো যাচ্ছে না। ভাবির মাথায় শুধু একটা ভাবনাই গেঁথে আছে। সে ভাবছে তার বাচ্চা জন্ম নেওয়ার সময় যদি সেও তার মায়ের মতো মারা যায়, তাহলে তার বাচ্চাকেও একইভাবে মানসিক অত্যাচার সহ্য করতে হবে। সবাই তার সন্তানকে অপয়া বলবে, সমাজের মানুষ তাকে অবজ্ঞা করবে, আর এই জন্যই সে মা হতে চায় না। বাবা মা ছাড়া সন্তানদের জীবন কতটা যন্ত্রণা সেটা সে খুব ভালো করেই উপলব্ধি করেছে। অনাথ সন্তানদের মতো অসহায় মানুষ বোধহয় পৃথিবীর আর কোথাও নেই। অনেক কষ্টে আমরা ভাবিকে একটু স্বাভাবিক করতে পেরেছি। অনেক ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে। অবশেষে ভাবি যেদিন আমাদেরকে সুখবর দিল, সেদিন থেকে আমাদের বাড়িতে নতুন করে খুশি ফিরে এলো। কিন্তু আমাদের সবার খুশি দেখে ভাবি মাঝে মাঝে ভীষণ ভয় পেত। ডেলিভারির দিন ভাবি আমাদের সবাইকে বলল, আমার যদি কিছু হয়ে যায়, তোমরা আমার বাচ্চাটাকে কখনো অবহেলা করো না। ওকে আমার মতো একা করে দিও না তোমরা। ওকে মায়ের অভাব বুঝতে দিও না তোমরা। আমি ভাবের হাতটা শক্ত করে ধরে বললাম, আল্লাহর উপর ভরসা রাখো, সব ভালো হবে। আজকে সকালটা অন্যরকম। ভাবির জীবনের সবচেয়ে সুন্দর একটা সকাল। সে তার সমস্ত ভয়কে দূরে ঠেলে সরিয়ে দিয়ে দুটো ফুটফুটে টুইন বেবির জন্ম দিল। একটা ছেলেবাবু আর একটা মেয়েবাবু। মা এবং বাচ্চারা 3জনই সুস্থ আছে। বাচ্চাদের যখন ভাবির কাছে দেয়া হলো, ভাবি তখনও অঝরে কেঁদে যাচ্ছিল, আর ভাইয়াকে বলছিল, আমি পেরেছি রাকিব, আমি হেরে যাইনি, আমি অপয় নই, তাই না বলো? আমি শুধু অবাক হয়ে ভাবির চোখে মুখে উপচে পড়া খুশি দেখছি, আর ভাবছি আমাদের অসুস্থ সমাজ কত সহজেই একটা মানুষকে ট্রমাটাইজ করে দিতে পারে। বিষ খেলে মানুষ মরে যায়, কিন্তু মানুষের মুখের কথায় যে বিষ থাকে, সেই বিষ দিয়ে অনায়াসে একটা মানুষকে না মেরেও মৃত্যুর মতো যন্ত্রণা দিয়ে বাঁচিয়ে রাখা যায়। আমরা অন্তত এরকম একটা বাণীকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পেরেছি। কিন্তু আমাদের আশেপাশে এরকম কত বাণী আছে যারা প্রতিনিয়ত সমাজের বানানো কুসংস্কার দ্বারা ট্রমাটাইজড হচ্ছে। তাদেরকে এই যন্ত্রণা থেকে কে মুক্তি করবে? তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও একটি সুন্দর গল্প নিয়ে। আমি ঘুমিয়ে আছি, হঠাৎ মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি স্বপ্ন ভেবে আবার শুয়ে পড়লাম। এবার আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম আটকে যাচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি মাহি আপু আমার ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে শুয়ে আছে। আমি লাথি দিয়ে আপুকে খাট থেকে ফেলে দিলাম।
আপু খাট থেকে পড়ে গিয়ে চেঁচানো শুরু করে দিচ্ছে। আপুর চেঁচানো শব্দ শুনে আম্মু, বড় আম্মু, বাদু দৌড়ে আমার রুমে আসলো। রুমে এসে দেখে মাহিয়াপু নিচে পড়ে আছে আর চিৎকার করছে, আম্মু কি হয়েছে আমনি? মাহিয়াপু কিছু বলছে না, লাল চোখে রাগি লুকে আমার দিকে তাকিয়েছে। আপুকে দেখে আমি এমনিতেই অনেক ভয় পাই। আম্মু, নয়ন ও নিচে পড়ে আছে কেন? আমি জানি না আম্মু, সত্যি করে বলছি, আমি বলবো আপু। আপুর দিকে তাকিয়ে বললাম, মাহি আমি বলছি, আগে আমাকে উঠাও। তারপর আম্মু আর বড় আম্মু মিলে মাহিকে উঠিয়ে খাটে বসিয়ে দিল। আমি একবারই খাটের এক কোণায় দাদুর কাছে গিয়ে বসলাম, কারণ বাসার একমাত্র দাদুই আমার সাপে, আর সবাই বিপক্ষে। মাহি আপু আম্মুকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, মাহি ছোট আম্মু, তোমার ছেলে অনেক খারাপ। আম্মু, কি করেছে ওই বাদুরটা? মাহি, আম্মু বলল যে নয়ন এখনো ঘুম থেকে উঠেনি, যা মা নয়নকে একটু ডেকে তোলে দে, কলেজে যেতে হবে তো তোদের। আম্মু তারপর? মাহি, আমি এসে দেখি নয়ন ঘুমিয়ে আছে। আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল, আমি নয়নের বুকে শুয়ে পড়ি, তাই ও ঘুম থেকে উঠে আমাকে লাথি মেরে উপর থেকে নিচে ফেলে দেয়। আম্মুর নয়ন, মাহি যা বলছে তা কি সত্যি? আমি আসলে হয়েছে কি, আমি সে যা বলছি তার উত্তর দে। আমি, দাদু দেখো তোমার নাতনিকে কেমন করতেছে। দাদু, ছোট বৌমা তুমি চুপ থাকো। দাদুর কথা শুনে আম্মু চুপ হয়ে গেল। দাদুকে সবাই ভয় পায়। আব্বু বলো। আব্বু বাসার সবাই দাদুর কোনো কথা ফেলে না। দাদু কি হয়েছে নয়ন, তুই আমাকে বলো। আমি, তোমার নাতনি আমাকে কিস করেছে। আম্মু, এই বিষয়ের জন্য তুই ওকে খাট থেকে ফেলে দিবে? ও তো অন্য কাউকে করেনি, নিজের জামাইকেই তো করেছে। আমি, ওমা আমাদের বিয়ে হয়েছে জানতাম না তো। আম্মু, ফাজলামু করবি না। দাদু, নয়ন তো ঠিকই বলেছে, বিয়ে তো আর হয়নি, এটা নিয়ে নয়নকে আর কেউ কিছু বলবে না। মাহিকে ওষুধ লাগিয়ে দাও, তাই বলো। আম্মু, আচ্ছা আব্বু আপনি নিচে যান। দাদু, হ্যাঁ আমি গেলাম। আর একটা কথা, ও জানি আর না হয়। তারপর দাদু চলে গেল। বড় আম্মু গিয়ে ওষুধ নিয়ে আসলো। মাহি যে আমাকে ব্যথা দিয়েছে সেই ওষুধ লাগিয়ে দিবে। আমি, সাই আমাকে তো চাকর পেয়েছে তোমার। মাহি আপু, ছোট আম্মু, আমি কিন্তু ওষুধ লাগাবো না। আম্মু, মামুনি তোমাকে নয়ন এই ওষুধ লাগিয়ে দিবেন। নয়ন ওষুধ লাগিয়ে দে। আমি পারবো না। বড় আম্মু, বাবা বাচ্চাদের মতো জেদ করিস না, একটু লাগিয়ে দে প্লিজ। জানিস তো মাহি একবার বলেছে তুই মলমটা না দিয়ে দিলে ও দিবেই না। আমি, ঠিক আছে তুমি বললে দেখে ওষুধ লাগিয়ে দিব। বড় আম্মু, আমার সোনা ছেলে, এই বলে আমার কপালে একটা চুমু দিয়ে আম্মু আর বড় আম্মু চলে গেল। তারপর মাহি আপু আমার কাছে এসে বসলো। মাহি আপুর এই লোকটা দেখে আমি পাগল হয়ে যাই। সে কি বুঝে না নাকি বুঝতে চায় না। আমি, আপু কোথায় ব্যথা পেয়েছো? আপু, কোমরে। আমি, ছি আপু, আমি তোমার কোমরে হাত দিতে পারবো না। আপুর, কেন? আমার লজ্জা করে। আপুর, আহারে লজ্জাবতী রে, বিয়ের পরে তো সবই দেখবি। আমি, প্লিজ এসব কথা বলিও না, আমার অনেক লজ্জা করে। আপুর, বলবো না তাহলে ওষুধ লাগিয়ে দে। তারপর আমি পিছন থেকে আপুর জামাটা একটু উপরের দিকে তুলে দিলাম। দেখি কালো জখম হয়ে আছে, মনে হয় অনেক ব্যথা পেয়েছে। দেখে আমারই মায়া লাগতে লাগলো। লাথিটা মারা ঠিক হয়নি, আমি বা কী করব, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আপনারাই বলেন, ঘুম থেকে উঠে হঠাৎ করে এরকম দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তারপর আমি আপুর কোমরে হাত রাখলাম। আপু কেঁপে উঠল। আমি, আপু কোমরে ওষুধ লাগিয়ে দিলাম। আমি, অনেক ব্যথা পেয়েছো তাই না? মাহি, তেমন একটা না। আমি, সরি, ঘুম থেকে উঠে এমন কিছু দেখে ভয় পেয়ে গেছিলাম। মাহি, তোর হাতের ছোঁয়া পেয়ে সব ব্যথা ঠিক হয়ে গেছে। আমি, তাহলে আজকে তো তুমি কলেজে যাবে না। মাহি, না। আমি, তাহলে আপু তুমি তোমার রুমে গিয়ে রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে কলেজে যাই।